আগুন মানব ইতিহাসের শুরু থেকে এটা আমাদের সঙ্গী, কখনো বন্ধু, কখনো বা ভয়ঙ্কর শত্রু। শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা চেষ্টা করে গেছি এটাকে বশে আনার। তো আজকের এই পর্বে আমরা সেই লড়াইয়ের গল্পই শুনব, কিভাবে সাধারণ বালতির শাড়ি থেকে শুরু করে আজকের হাইটেক ফায়ার ফাইটিং পর্যন্ত আমরা পৌঁছালাম। কিন্তু গল্পের শেষটা কিন্তু একটু অন্যরকম, একটা বড় সড় টুইস্ট অপেক্ষা করছে। শুরুতেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া যাক। ফায়ার ফাইটিংয়ের মূল লক্ষ্যটাই কিন্তু এখন আর আগের মতো নেই, মানে আমূল বদলে গেছে। একসময় টার্গেটটা ছিল খুব সিম্পল, আগুন নেভানো, ব্যাস এটুকুই। আর এখনকার লক্ষ্য হল একটা বিশাল, মানে আস্ত একটা ল্যান্ডস্কেপ বা ভূদৃশ্যকেই পাল্টে দেওয়ার মতো ঘটনাকে সামাল দেওয়া। বুঝতেই পারছেন চ্যালেঞ্জটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, তাহলে এই পুরো জার্নিটা শুরু হলো কোত্থেকে? চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব, বালতি থেকে ব্রিগেড, মানে শৃঙ্খলার শুরু। ভাবুন তো, শত শত বছর ধরে আগুন নেভানোর ব্যাপারটা ছিল পুরোপুরি একটা কমিউনিটি এফোর্ট। মানে আগুন লাগলে সবাই মিলে বালতিতে জল ভরে দৌড়াত, যেটাকে আমরা বাকেট ব্রিগেড বলে জানি। কিন্তু সমস্যা হলো, শহরগুলো যত বড় হতে লাগল, বাড়িঘরগুলোও ছিল দাহ্য জিনিস দিয়ে তৈরি। তাই ওই বালতির জল দিয়ে আর কাজ হচ্ছিল না। একটা সিস্টেম দরকার ছিল। আর সেই সিস্টেম তৈরির পথেই কিছু ঘটনা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যেমন ধরুন ১৬৬৬ সালে লন্ডনে যে ভয়ঙ্কর আগুন লেগেছিল, সেটার পরেই কিন্তু প্রথম ইন্স্যুরেন্স কোম্পানি বা বীমা কোম্পানির জন্ম হয়। এর ঠিক পরেই ১৭৩৬ সালে বেন ফ্র্যাঙ্কলিন তৈরি করলেন ইউনিয়ন ফায়ার কোম্পানি, যেটা ছিল পুরোপুরি স্বেচ্ছাসেবী। তারপর ১৮২৪-এ স্কটল্যান্ডের এডিনবরাতে তৈরি হল বিশ্বের প্রথম মিউনিসিপ্যাল ফায়ার ব্রিগেড। আর ফাইনালি ১৮৫৩ সালে সিনসিনাটিতে আমেরিকার প্রথম প্রফেশনাল ফায়ার ফাইটিং ফোর্স কাজ শুরু করে। মানে দেখুন, প্রত্যেকটা ঘটনায় কিন্তু ফায়ার ফাইটিংকে এক ধাপ করে এগিয়ে নিয়ে গেছে। ওই সময়কার একটা খুব মজার আবার একটু অদ্ভুত ব্যাপার ছিল ফায়ার মার্ক। ব্যাপারটা কি, আসলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের ক্লায়েন্টদের একটা করে ব্যাজ দিত, যেটা তারা বাড়ির বাইরে লাগিয়ে রাখত। এর মানেটা ছিল সাংঘাতিক। ধরুন আপনার বাড়িতে আগুন লেগেছে, কিন্তু সঠিক কোম্পানির মার্ক বা চিহ্নটা লাগানো নেই, তাহলে কি হতো জানেন? সেই কোম্পানির ফায়ার ব্রিগেড এসে হয়তো আপনার বাড়িটা স্রেফ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে দেখত। ভাবা যায় কি অবস্থা ছিল? কিন্তু এখানে বেন ফ্র্যাঙ্কলিনের ভাবনাটা ছিল একেবারে অন্যরকম। তার ইউনিয়ন ফায়ার কোম্পানির মূল মন্ত্র ছিল, কে ইন্স্যুরেন্স করেছে বা করেনি সেটা বড় কথা নয়, সব নাগরিককে রক্ষা করতে হবে। আর এই আইডিয়াটাই ছিল একটা গেম চেঞ্জার। এই প্রথম ফায়ার ফাইটিং একটা বিজনেস থেকে পাবলিক সার্ভিসে, মানে জনসেবায় পরিণত হওয়ার দিকে এগোতে শুরু করল। এটা ছিল চিন্তাভাবনার দিক থেকে একটা বিশাল বড় পরিবর্তন। আর সেই ছোট্ট স্বেচ্ছাসেবী দলের শুরু থেকে আজকের দিনে ব্যাপারটা কোথায় এসে দাঁড়িয়েছে ভাবুন। এখন শুধু আমেরিকাতে প্রায় ১০ লক্ষ ফায়ার ফাইটার আছেন। জাস্ট সংখ্যাটা একবার ভাবুন। এটাই বুঝিয়ে দেয় যে ফায়ার ফাইটিং এখন কত বড় আর কত প্রফেশনাল একটা ফিল্ড। ওকে, এরপর আসা যাক টেকনোলজির কথায়। এই বিবর্তনের গতিটা কিন্তু এর পর থেকে রকেটের মতো বাড়তে থাকে। আমাদের পরের পর্ব, প্রযুক্তির দৌড়, এক ঊর্ধ্বমুখী যাত্রা। মানে কিভাবে নতুন নতুন আবিষ্কার আগুনকে কাবু করার ব্যাপারে আমাদের কনফিডেন্সকে একদম তুঙ্গে নিয়ে গিয়েছিল। শুধু ফায়ার ইঞ্জিনের গল্পটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, একদম শুরুতে ১৭২১ সালে রিচার্ড নিউশামের ওয়াটার ইঞ্জিন ছিল, যেটা মানুষ হাতে টেনে নিয়ে যেত। তারপর ১৮৩২ সাল থেকে সেই ইঞ্জিন টানার জন্য ঘোড়া ব্যবহার শুরু হলো। আর ১৯২৫ সাল আসতে আসতেই গ্যাসোলিনে চলা ট্রাক প্রায় পুরোপুরি ঘোড়াদের অবসরে পাঠিয়ে দিল। মানে মানুষের পেশি শক্তি থেকে সোজা মেশিনের শক্তিতে শিফট। কি দারুণ একটা পরিবর্তন! অবশ্য শুধু ইঞ্জিন নয়, ফায়ার ফাইটারদের হাতেও চলে আসে একের পর এক দারুণ সব যন্ত্রপাতি। যেমন ধরুন ১৮৬৮ সালের হেজ ল্যাডার, আরও ভালো হেলমেট, শ্বাস নেওয়ার জন্য সেলফ কন্টেন্ড ব্রিদিং অ্যাপারেটাস, ফায়ার রেজিস্ট্যান্ট জামাকাপড়, থার্মাল ইমেজিং ক্যামেরা, এমনকি আকাশ থেকে জল ফেলার জন্য বিমান পর্যন্ত। এই সব কিছু মিলে তাদের কাজটা যেমন সহজ করেছে, তেমনই তাদের জীবনও অনেক বেশি সুরক্ষিত করেছে। কিন্তু একটা কঠিন সত্যি হল, এই যে এত সেফটি, এত নিয়মকানুন, এর অনেকটাই কিন্তু এসেছে খুব মর্মান্তিক সব দুর্ঘটনার মধ্যে দিয়ে। আমাদের পরের পর্বটা ঠিক এই নিয়ে,
ট্র্যাজেডি থেকে শিক্ষা, আগুনের নিরাপত্তা প্রতিষ্ঠা। এটা আসলে সেই গল্প যেখানে আমরা দেখব কিভাবে বড় বড় বিপর্যয়ের ধ্বংসস্তূপ থেকে আজকের সেফটি স্ট্যান্ডার্ডগুলো জন্ম নিয়েছে। যদি আমরা ইতিহাসের পাতা উল্টাই তাহলে দেখব প্রত্যেকটা বড় দুর্ঘটনার পর কিছু না কিছু বদল এসেছে। যেমন ধরুন ১৯০৩ সালে ইরোকোয়া থিয়েটারে আগুন লেগে ৬০০রও বেশি মানুষ মারা যান। তারপরই দরজায় প্যানিক বার আর আলোজ্বলা এক্সিট সাইন মাস্ট করা হয়। কিংবা ধরুন ১৯৩৭ সালে একটা স্কুলে গ্যাস লিক করে বিস্ফোরণ হয়। তারপর থেকেই গন্ধহীন ন্যাচারাল গ্যাসে একটা বিশেষ গন্ধ মেশানো শুরু হয়, যাতে লিক হলে বোঝা যায়। আবার ১৯৮৫ সালে ব্র্যাডফোর্ড সিটি স্টেডিয়ামে আগুন লাগার পর ব্রিটেনের স্টেডিয়ামে কাঠের গ্যালারি ব্যান করে দেওয়া হয়। মানে প্রত্যেকটা ট্র্যাজেডি আমাদের জন্য একটা খুব দামি শিক্ষা ছিল। তো এত টেকনোলজি, এত নিয়মকানুন সবকিছু মিলিয়ে একটা সময় মনে হচ্ছিল আগুনকে আমরা প্রায় হারিয়েই দিয়েছি, আমরা জিতে গেছি। কিন্তু ঠিক এখানেই গল্পটা একটা বিরাট মোড় নেয়। আমাদের শেষ পর্ব, খেলা বদলে গেছে, এক নতুন ধরনের আগুন। ব্যাপারটা বোঝানোর জন্য অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির ফায়ার হিস্টোরিয়ান স্টিভেন পাইনের একটা কথা বলি। উনি বলেছিলেন ১৯ শতকের একজন ফায়ার ফাইটারকে যদি আজকের কোনো টিমে এনে ছেড়ে দেওয়া হয়, সে খুব সহজেই মানিয়ে নিতে পারবে। কেন? কারণ এতদিন ধরে মূল কাজটা কিন্তু একই ছিল, আর এই কারণেই আমাদের মনে হচ্ছিল সবকিছু আমাদের কন্ট্রোলে। যেমন ধরুন ১৯০৬ সালে স্যান ফ্রান্সিসকোতে যে ভয়ঙ্কর আগুন লেগেছিল, তারপর থেকে সবাই ধরেই নিয়েছিল যে একটা আগুন পুরো শহরকে জ্বালিয়ে দেবে, এরকম দিন শেষ। এই বিশ্বাসটা কিন্তু অনেক দিন ছিল, ঠিক 1991 পর্যন্ত। ওই বছর ওকল্যান্ডের ফায়ার স্টর্ম আমাদের সেই ভ্রমটা ভেঙে দেয়, আর ওটাই ছিল একটা ভয়ঙ্কর নতুন যুগের শুরু। কিন্তু হঠাৎ করে কি এমন বদলে গেল? আসলে উত্তরটা হলো আগুনের ধরনটাই পাল্টে গেছে। দেখুন, এতদিন ফায়ার ফাইটাররা মূলত যেটা সামলাতো সেটা হলো স্ট্রাকচার ফায়ার, মানে কোনো বিল্ডিং বা বাড়িতে লাগা আগুন। এর টার্গেট সিম্পল, যত তাড়াতাড়ি সম্ভব নিভিয়ে ফেলা। কিন্তু এখন আমরা যেটার মুখোমুখি হচ্ছি সেটা হলো ওয়াইল্ডল্যান্ড আরবান ইন্টারফেস ফায়ার, মানে যেখানে জঙ্গল আর শহর এসে মিশেছে সেখানকার আগুন। আর এই আগুন নেভানো যায় না, এটাকে কন্ট্রোল করতে হয়, আটকাতে হয়। স্ট্র্যাটেজিটাই পুরো আলাদা। আর এটা কিন্তু কোনো এক দুটো ঘটনা নয়, এটা এখন একটা ভয়ঙ্কর নতুন প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে। ২০২৩-এর মাউই, ২০২৪-এর জ্যাসপার, ২০২৫-এর লস অ্যাঞ্জেলেস, লিস্টটা লম্বা হচ্ছে। দাবানল এখন আর জঙ্গলের মধ্যে আটকে থাকছে না, সোজা ঢুকে পড়ছে শহরে আর আস্ত জনপদকে ছাই করে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? এর পেছনে অনেকগুলো কারণ আছে, আর সবগুলো একে অপরের সাথে জড়িত। প্রথমত, আমাদের শহরগুলো জঙ্গলের দিকে দন্দন ছড়িয়ে পড়ছে। দ্বিতীয়ত, গ্রামীণ এলাকার জেন্ট্রিফিকেশন হচ্ছে, মানে ধনী লোকেরা গ্রামের দিকে বাড়ি বানাচ্ছে, ফলে নিয়ন্ত্রিতভাবে আগুন জ্বালিয়ে জঙ্গলের শুকনো ডালপালা পরিষ্কার করা কঠিন হয়ে যাচ্ছে। তৃতীয়ত, ক্লাইমেট চেঞ্জের জন্য ওই নিয়ন্ত্রিত আগুন জ্বালানোর মতো নিরাপদ দিনই পাওয়া যাচ্ছে না। আর সবশেষে সেই ক্লাইমেট চেঞ্জই আবহাওয়াকে আরও গরম আর শুকনো করে তুলছে, যা আগুন লাগা আর ছড়িয়ে পড়ার জন্য একেবারে পারফেক্ট কন্ডিশন। তো এত বছরের লড়াই, এত টেকনোলজি, এত নিয়মকানুন, এই সব কিছুর পরেও আজকের বাস্তব পরিস্থিতিটা কি? লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের ব্যাটালিয়ন কমান্ডার মার্টিন মালেনের একটা কথাতেই সেটা পরিষ্কার হয়ে যায়। উনি বলেছেন, আমাদের এখন আগের চেয়ে অনেক অনেক বেশি আগুনের সাথে লড়তে হচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এত শতকের এত উদ্ভাবন, এত অগ্রগতির পর আগুনের বিরুদ্ধে আমাদের এই লড়াইটা কি আবার সেই শুরুর বিন্দুতে ফিরে এলো? এই দৌড় কি আমাদের আবার নতুন করে শুরু করতে হবে?